সুমন, যা হয়েছে তার জন্য সরি, প্লিজ ক্ষমা করে দাও। সরি, আমি পারবো না। তোমার সাথে জড়ানোর আমার ইচ্ছে নেই। আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, তুই এতটাই খারাপ। কি পেয়েছিস কি আমাকে? খেলনার পুতুল? গত 1 বছর ধরে তুই আমার সাথে কি কি করেছিস ভেবে দেখেছিস? একটা দিনও আমাকে শান্তিতে থাকতে দিসনি। তারপর কি করলি? একটা বড়লোক ছেলে পেয়ে তার সাথে ছি। এখন তো ফিরে এসেছি। সম্ভব না। গুড বাই। ওই শোনো। আবার কি? ঠাস করে একটা চড় মারলো, সাথে সাথেই ঘুম ভেঙে গেল। উপস, এই মেয়েটা জীবন থেকে চলে গেছে, তবুও শান্তিতে থাকতে ইচ্ছে না, খালি জ্বালিয়েই যাচ্ছে। স্বপ্নেও চলে আসে। দিল তো ঘুমে 12টা বাজিয়ে। আবার ঘুমানোর চেষ্টা করলাম, এমন সময় ফোন বাজতে শুরু করলো। দেখে তুষার কল দিয়েছে। মেজাজ খারাপ হয়ে গেল। ফোন রিসিভ করলাম। কি শালা, একটু শান্তিতে ঘুমাতে দিবি না? আরে কিসের ঘুমটুম, বাজে কয়টা দেখছোস? 11টা বাজে তো কি হয়েছে? ওঠ, ফ্রেশ হ। কোথাও যাবি নাকি? যাব। কোথায়? বিয়ের দাওয়াত আছে। বলিস কি? আহ বন্ধু, চোখে ভাসতেছে। সারা লুচ্চা, জলদি উঠে ফ্রেশ হ, আমি আসতেছি। ওকে ওকে, সাবধানে আসিস। হঠাৎ এত কেয়ার? যদি কিছু হয়ে যায় তাহলে তো সুন্দরী মেয়েগুলোকে দেখতে পাবো না। শালা হারামি, মর তুই। ফোন কেটে দিল। আমিও উঠে গেলাম, ফ্রেশ হতে চলে গেলাম। এবার আমার সম্পর্কে কিছু বলি। আমি আরিয়ান, পড়াশোনা শেষ করে এখন টোটো কোম্পানি ম্যানেজার। টোটো কোম্পানির নাম শুনে ভাইবেন না আবার অনেক বড় কোনো কোম্পানি। আসলে আমি বেকার, কাজ করি না, বাপের টাকায় খাই আর ঘুরে বেড়াই। তাই সবাই বলে আমি নাকি টোটো কোম্পানি ম্যানেজার। তাই নিজেকে এটা বলেই পরিচয় দিই। যাই হোক, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরোতেই আব্বুর সামনে পড়ে গেলাম। কোথায় যাচ্ছিস? কোথাও না। তাহলে এই অবস্থা কেন? কই কি অবস্থা? তোর ভাবেই বোঝা যাচ্ছে তুই কোথাও যাচ্ছিস। তুমি একটু বেশি বোঝো। এমন টোটো করে না ঘুরে এবার অন্তত অফিসে আয়। আমি আর একা কতদিন সামলাবো? সে আমার দ্বারা কখনোই হবে না বাবা, আমাকে এসব বলিও না প্লিজ। হ্যাঁ, টোটো কোম্পানির ম্যানেজারগিরি করতে ভালোই লাগে। আমি আর কিছু বললাম না, সাইড কাটিয়ে চলে আসলাম। বাসার বাইরে দাঁড়িয়ে আছি। এই তুষারটা যে কবে আসবে, শালায় আমাকে তাড়া দিয়ে নিজের খবর নাই। কিছুক্ষণ পর তুষার আসলো বাইক নিয়ে, দুজনে চলে গেলাম। একটা বিয়ে বাড়ির সামনে থামলো। বাড়িটা চেনা চেনা লাগতেছে। বাড়ির সামনে বিয়ের প্লাকার্ড দেখলাম, জান্নাত ওয়েটস রাতুল। দোস্ত, এইটা কি? চোখে দেখিস না, লেখা আছে জান্নাত উইটস রাতুল। এটা তো জান্নাতের বাড়ি। তাহলে এই জান্নাতটা কে? কার সাথে বিয়ে হইতেছে? আজব তো, জান্নাতের বাড়ি, বাইরেও লেখা আছে জান্নাত উইটস রাতুল। তার মানে তো এটাই দাঁড়ায় জান্নাতেরই বিয়ে। আমি যাব না। তোর আবার কি হলো? জান্নাতের সাথে তো তোর ব্রেকআপ হয়েছে সেই কবেই। এখন বিয়ের দাওয়াত দিয়েছে, ধুমসে হাত ডুবাইয়া খামু দুইজন মিলে। শালি কত ওর খারাপ ভেবে দেখেছিস? কি? আমি তার এক্স বয়ফ্রেন্ড। কোথায় সবার আগে আমাকে দাওয়াত দিবে, তাই না? কিন্তু আমাকে দাওয়াতই দেয় নাই। আরে ধুর, ব্রেকআপ হয়েছে, দেখা দেয় নাই, এখন চল খাবো। হঠাৎ নজর গেল বাড়ির ভিতরে একটা মেয়ের দিকে। রূপে পুরো মোনালিসা। চোখ দুটো না, মাথায় আসছে না। আর চুলগুলো তো পুরাই, যা, এটাও মাথায় আসছে না। ওই কি বলিস, মাথা ঠিক আছে তো? তুই থাক, আমি গেলাম। ওকে রেখে আমি ভিতরে গেলাম। কিন্তু বিপত্তি হলো, মেয়েটি যে জায়গায় ছিল সেখানে গিয়ে দেখি ও নাই। খুঁজতে লাগলাম। অনেকক্ষণ পর দেখি মেয়েটি মিষ্টি নিয়ে হাঁটতেছে। গিয়ে মেয়েটিকে ফলো করতে লাগলাম। অনেকক্ষণ ফলো করার পর হঠাৎ দেখি নড়তে পারছি না। কে যেন আমার হাত টেনে ধরেছে। পিছনে ঘুরে দেখি তুষার। এভাবে ধরে রাখছিস কেন? কি করছিস? তোর ভাবি পেয়ে গেছি, আর সিঙ্গেল থাকবো না। তোর গার্লফ্রেন্ডের বিয়ে আর তুই এখানে এসব করতেছিস? হালার ভাই হালা, এক্স গার্লফ্রেন্ড বল। তোর একটুও কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? তুই দূর থাম, ক্ষুধা লাগছে। চল খেয়ে আসি। খেয়ে আবার মেয়েটিকে খুঁজে বের করতে হবে। চল। চলে গেলাম খেতে। খাওয়াটা জমিয়ে করলাম। এক্স গার্লফ্রেন্ডের বিয়ে বলে কথা। খাইলাম মজা করিয়া। গরু মাংসটা যা হয়েছে না, পেটে জায়গা থাকলে আরো খাইতাম। ইচ্ছা করছে গরু মাংসটা যে রান্না করছে তাকে টিপস দিতে। দোস্ত, খবর নে তো, গরু মাংসটা কে রান্না করছে? কি করতে? হেব্বি হয়েছে রান্নাটা। আমার বিয়ের সময় ওনাকে দিয়ে রান্না করাবো। এমন সময় নজর কেড়ে নিল আবার সেই পিঙ্ক কালারের শাড়িটা। মেয়েটার পিছু নিলাম। পিছু করতে করতে খেলাম এক ধাক্কা। কি চোখে দেখে চলতে পারেন না নাকি? চোখের সামন দিয়ে যদি পরীরা হাঁটাচলা করে তাহলে চোখের কি দোষ?
পরীকে দেখবো নাকি রাস্তা দেখবো আপনিই বলুন। মেয়েটি লজ্জা পেল, অসভ্য। বলে চলে গেল। কলিজা বাড়ি খাইলো, অসভ্য। যে যাই বলুক ভাই, কথাটা মধুর ছিল। আপনারা শুনলে আপনারাও ক্রাশ খাইতেন। এমন সময় তুষার, বন্ধ করবি এইসব? না, এই মেয়ে আমার মন কেড়ে নিয়েছে। জান্নাতের জায়গায় একদম পারফেক্ট। একেই তোর ভাবি বানামো। বানাইস, বর এসেছে, চল বর দেখে আসি। ভালো কথা তো, দেখতে তো হবে আমার গার্লফ্রেন্ডের বিয়েটা কার সাথে হচ্ছে। চল। গেলাম বর দেখতে। ছেলেটাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা তো পুরোই আগুন। আমি তো তার ধারের কাছেও যাই না। যেমন সুন্দর তেমন হ্যান্ডসাম, তারপর আবার টাকাওয়ালা। ঠিকই আছে, মেয়েরা তো এমনই চায়। জান্নাতের আবার কি দোষ? এটাই সব মেয়েদের চরিত্র। ভালো থাকুক ভালোবাসা। তুষার আমার কষ্টটা বুঝতে পারলো। দোষ, মন খারাপের কিছু নাই। দেখ, মন খারাপ করিস না, আমি কি বলিস শোন। কি? যত তাড়াতাড়ি সম্ভব তোকে বিয়ে দিয়ে দিব একটা সুন্দরী মেয়ের সাথে। বিয়েতে জান্নাতকেও দাওয়াত দিব, তখন সে দেখবে আর জ্বলবে। এই কথা শোনার পর মনে পড়লো সেই মেয়েটির কথা। ভুলে গিয়েছিলাম। ধুর শালা, অন্য মেয়ে কেন? একটু আগে যাকে দেখেছি তাকেই আমি চাই। যা তুই। আমি মেয়েটিকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি পরও পেলাম না। অবশেষে হতাশ হয়ে হাঁটছি। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে রুমে ঢুকিয়ে নিল, দরজা বন্ধ করে দিল। আমি তাকে দেখি, আমার সামনে একটি মেয়ে। আর এই মেয়েটি কেউ নয়, মেয়েটি হলো জান্নাত। কয়েক মিনিটের জন্য যেন সবকিছু থমকে গেল। জান্নাতকে বধূবেশে দেখতে কত যে সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল, কিন্তু সবকিছু নষ্ট করে দিয়েছিল জান্নাত। এবার একটু অতীতে চলে যাই। কিরে, কি অবস্থা? এই তো দোস্ত, চলে এসেছে। বন্ধু, একটা কথা বলতো। কি? তোর গার্লফ্রেন্ডের সাথে কাল যে মেয়েটাকে দেখলাম, ওটা কে ছিল? ওটা নিপার বান্ধবী। কেন, পছন্দ টছন্দ হয়েছে নাকি? মেয়ে সোনালি কেস দেখে আমি মায়ে পড়ে গেছি। কাল রাতটা খুব বাজে কেটেছে রে। বাহ, তো সেটিং করিয়ে দিব। পারবি? দেখি নিপাকে বললা। তো বল জলদি। বিকালে দেখা করবে তো, তখন বলবো। ওকে ডান। শোন না, আবার কি? মেয়েটির নাম কি? নাম তো বলছিল জান্নাত। কি সুন্দর নাম, জান্নাত। একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বিকালে শাওন কল দিল, রিসিভ করলাম। কোথায় তুই? আসি বাসার সাদে। 5 মিনিটের মধ্যে সারা বাড়ির এখানে আই। ওখানে কেন? আমি আর নিপা এখানেই আছি। ওকে ওকে, আমি আসতেছি। কিছুক্ষণের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম সেখানে। আমি আর নিপা এখানেই আছি। নিপাকে সব বলে দিছি। নিপা তোকে কিছু বলতে চাই। বলো। আমি বললে হয়তো ও আপনার সাথে রিলেশন শুরু করবে, কিন্তু আপনি ওরে কোনো কষ্ট দিতে পারবেন না। ওকে, আমি চেষ্টা করব। তো নাম্বারটা দিয়ে দাও। ভাইয়া, নাম্বারটা সেভ করেন। আমি নাম্বার নিলাম। ওকে ধন্যবাদ। আমি চললাম, তোরা প্রেম কর। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, একদম ভালো লাগছে না। নাম্বার আছে কিন্তু ফোন দিতে সাহস পাচ্ছে না। কি অবস্থা! না, ছেলেরা ভয় পাইতেই পারে না। দিলাম ফোন। প্রথম রিং হতেই কল রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝে গেলাম যে জান্নাতই ধরেছে। আমি চুপ করে আছি। হ্যালো। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আজব তো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? চুপ করে আছি ধ্যাত। বলে ফোনটা কেটে দিল। গলার ভয়েসটা কত সুন্দর, একেবারে সুরালি। শুনলে শুনতে ইচ্ছে করে। সকালে ওই রে তুই। এই তো ঘুমাচ্ছি। শালা, কালি ঘুমাস। কি বলবি বল। তাড়াতাড়ি মোড়ের কফি শপে আয়। কি করতে? জান্নাত আছে সাথে। দূর বেটা, আগে বলবি না? আমি আসতেছি। আয়। তাড়াতাড়ি উঠে গিয়ে চলে গেলাম সেখানে। গিয়ে দেখি শাওন, নিপা আর জান্নাত বসে আছে। জান্নাত একটা সবুজ ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে। আমি গিয়ে বসলাম। শাওন আমার সাথে পরিচয় করিয়ে দিল। ভাইয়া, আমি সব ওকে বলে দিচ্ছি। তার মানে কাল রাতে উনিই কল দিয়েছিল? রাতে জান্নাত আমাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুমাচ্ছেন নাকি? না। কাল দেখা করিয়েন পার্কে। ওকে। ফোন রেখে দিল। বুঝতে পারলাম কাল হয়ে যাবে সব। পরের দিন গেলাম সেখানে। হ্যাঁ, যা ভেবেছি তাই। জান্নাত রাজি হয়ে যায়। শুরু হয় আমাদের লুতুপুতু প্রেম। সব ঠিকঠাক ছিল, কিন্তু ও ছেলেদের সাথে বেশি মেলামেশা করে, এটা আমার পছন্দ ছিল না। আমার কথা হচ্ছে, আমার গার্লফ্রেন্ড আমার সম্পত্তি। ও শুধু আমার, অন্য ছেলেদের সাথে কেন কথা বলবে? তো একদিন, তোমার একটা জিনিস ভালো লাগে না? কি? এই যে ছেলেদের সাথে এত বেশি মিশতেছো। এতে এতই আর কি আছে? আমি তো আর তাদের সাথে প্রেম করছি না। সে যাই করো,
আমার এগুলো অপছন্দনীয়, বাদ দিতে হবে। কিছু না বলে জান্নাত চলে যায়। টানা 3 দিন আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। 3 দিন পর আমাদের দেখা হলো, সাথে নিপা ও শাওন ছিল। এই সামান্য বিষয়ে এত রাগারাগি করিস কেন? শাওন, তুই তো ভালো করে জানিস আমি কেমন, অন্তত তুই এসব বলিস না। ভাইয়া এসব সাধারণ বিষয় নিয়ে রাগারাগি করে কি হবে? আর ও তো তোমাদের সাথে প্রেম করছে না। আরে ধুর, আমার গার্লফ্রেন্ড আমাকে সময় দিবে না, অন্য ছেলেদের সাথে সময় কাটাবে, এটা আমাকে মানতে বলতেছো? যেহেতু মানতেই পারবি না, তাহলে ব্রেকআপ করে ফেল। জান্নাত, তুমি কি চাও? আমি ওসব ছাড়তে পারবো না। ওদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এসব মানতে পারলে আমি আছি, না হলে কথাটা পুরো বুকে এসে লাগলো, সহ্য করা গেল না। ওকে ডান, তুমি যদি এসব ছাড়তে পারো তাহলে আমি আছি, না হলে না, গুড বাই বলে হাঁটা ধরলাম। হায় রে ভালোবাসা, এটা কি ভালোবাসার নমুনা? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ। সে বলে আমাকে ভালোবাসে, তাই আমাকে ছেড়ে দিবে শুধুমাত্র অন্যদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য। এটাই কি ওর ভালোবাসা? যাই হোক, বাস্তবে ফিরি। তুমি এভাবে আমাকে টান দিল কেন? এখন যা করার তুমিই করবা। আমি কি করব? কেন করব? কারণ আমি বিয়ে করতে চাই না। এই বিয়ে ভাঙতেই হবে। আমাকে কি শয়তানে ধরেছে? আমি এই বিয়ে ভাঙতে গিয়ে এত মানুষের গণধোলায় খেতে পারবো না। সে আমি জানি না। দূর শরত। আমি ওকে সরিয়ে দিয়ে জেনে এগোতে যাব, অমনিও আমার হাত টেনে ধরলো। আমি ওর উপরে পড়ে গেলাম। কি রোমান্টিক মুহূর্ত, বলে বোঝানো যাবে না। যাই হোক, উঠলাম। তুমি যদি যাও তাহলে এই যে দেখো বিষ, এটা খেয়ে আমি আত্মহত্যা করব। সাথে সুইসাইড নোটে লিখে দিয়ে যাব যে আমার মরার জন্য তুমিই দায়ী। হাতে আসলে বিষের বোতল। পড়ে গেলাম মাইনকা চেপায়। পাগল নাকি? হ্যাঁ আমি পাগল। এ বিয়ে ভেঙে দাও। আমার কি পাগলা করতে কামড়াইছে যে আমি বিয়ে ভাঙতে যাব? সে তোমারে কুত্তায় কামড়াক আর গরুয়ে কামড়াক, তাতে আমার কি? এখন যদি আমাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে আমি এখন চিৎকার করব, তারপর বলবো তুমি তুমি আমার। এই না না, আমি নিয়ে যাব। উপস, কি বিপদে বললাম। বাচ্চা থাকলে আর কোনোদিন কোনো এক্সের বিয়েতে যাবো না। আপনারাও যায় না, নাহলে কিন্তু আমার মতো অবস্থা হয়ে যাব। সো কেয়ারফুল। কিছু মাথায় আসতেছে না। এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আমাকে কিছু বুদ্ধি দেন তো। আচ্ছা, বোরকা আছে? আছে তো। বলে বের করে নিয়ে আসলো। পালানোর জন্য একবারে প্রস্তুত। এই শাড়িটা খুলে এটা পরে নাও। কি? না মানে এগুলো চেঞ্জ করে নাও। ওকে, তুমি বাইরে যাও, আমি আসছি। ওকে। আমি বাইরে আসলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। এতক্ষণ মনে হচ্ছিল নরকে আছি। যাক বাবা, বাঁচলাম। কিন্তু এখন তো এটাকে নিয়ে পালাতে হবে। কি করি কি করি, চিন্তায় মাথা শেষ। হঠাৎ একজন এসে ঘাড়ে হাত দিল। চমকে গিয়ে পিছনে তাকে দেখে তুষার। কিরে, ভয় পাইছিস নাকি? না, যা করতে চলেছি ভয় তো পাবই। কি করতে চাইছিস? না, কিছু না। আচ্ছা, ওই মেয়েকে পেয়েছিস? কোন মেয়েকে? আরে পিঙ্ক কালারের ড্রেস। আরে কিসের পিঙ্ক কালার ড্রেস? আরে পাগল, এইখানে আসার পর যাকে তুই পছন্দ করলি ওই মেয়ে। দুর্বল আজাইরা, আমি কাউকে পছন্দ করি নাই। কাউকে আমি চাই না। তোর কি হয়েছে খুলে বল তো। বন্ধু। হ্যাঁ বন্ধু। বন্ধু রে, বন্ধু, আমার সব শেষ। কি হয়েছে? সব খুলে বললাম। বলিস কি? হোর নিয়া পালাইয়া যাবি? মায়া কি কইছে শোনস নাই? আমি জেলে যাইতে চাই না। আর ওর বাপ মা ধরতে পারলে তোরে শেষ করাই ফেলবে। হ্যাঁ রে বন্ধু, আমি শেষ। হঠাৎ পিছন থেকে গায়ে হাত দিল। আমি চমকে উঠলাম। ঘুরে দেখি একজন বোরকা পরে দাঁড়িয়ে আছে। দোস্ত, উনি কে? এই যে আপু, আপনি কে? আরে গদ্দপ, আমি জান্নাত। চলো। কোথায়? যেখানে দু চোখ যায়। এখন বের হও। যদি কেউ ধরতে পারে তাইলে মাইরা 3 রাস্তার সামনে টাঙায় রাখবে। ও মারে, দোস্ত কি করব? আল্লাহর নাম নিয়ে পালা। ওকে, পিছে পিছে আসো। জান্নাত সোজা এসে আমার হাত ধরে ফেললো। আমি তো পুরো হা হয়ে গেছি। পরক্ষণে বুঝলাম বিপদে বলে মানুষ কত কিছু নাই করে। যাই হোক, ওরে নিয়ে ওদের বাড়ি থেকে বের হইতে সক্ষম হইলাম। বেরিয়ে তো আমি অবাক। শাওন আর নিপা দাঁড়িয়ে আছে। কিরে, তোরা এখানে? বন্ধুকে দেখতে আসলাম। পালিয়ে যখন যাবি তাহলে তখন ব্রেকআপের নাটকটা কেন করছিলি? ওই বেটা, আমি পালিয়ে যাচ্ছি নাকি আমাকে নিয়ে পালানো হচ্ছে জানাস তুই? হুদায় আজাইরা বকিস। যাই হোক, এনে বাসের টিকিট। কি? কিসের? আর তোদের কক্সবাজার যাবার টিকিট। তুই জানলে কি করে এসব? ও, তোর না জানলেও চলবে। ওই যে রিক্সা দাঁড়িয়ে রয়েছে, জলদি যা, ধরা খাইলে জীবন শেষ হয়ে যাবে। বুঝতে পারছি, এটা তোদের প্ল্যান। তখনই তুষার আসলো। কিরে, এখনো যাস নাই? শালা হারামজাদা, সব বুঝেছি। আমার বিপদে ফেলায়া মজা নিতেছস?
দেখিস তোর বিয়ে হইতো না, আমি তোর বিয়ে হইতে দিব না। ওই বেশি কথা না বইলে চলো এখন। হুম। আর শোন, চিন্তা করিস না, আমরা আছি তো। আর হ্যাঁ, তোর বাসায় আমি যা বলার বলে দিব, ঠিক আছে? ওকে। রিক্সায় উঠে গেলাম। রিক্সা করে সোজা বাস স্ট্যান্ডে চলে গেলাম। গাড়ি দাঁড়ানো ছিল, উঠে গেলাম। নিজেদের সিটে গিয়ে বসলাম। কি অবস্থা, এতক্ষণ ধরে একসাথে যাচ্ছি, একটাও কথা বলছো না? মানকে চেপে ফালাই এখন বলতেছে কথা বলতাম। একদম চুপ। যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। বাস ছেড়ে দেবে, নামতে পারবো না এখন। আমার ক্ষুধা পাইছে তো, সেই সকাল থেকে বিয়ে বিয়ে কইরা কিছুই খাইতে দেয় নাই। যতই হোক এক্স তো, মায়া লেগে গেল, তাই দোকান থেকে কিছু একটা নিয়ে আসলাম। আমি এই কলা রুটি খাইতাম। আর কি খাবা? চিকেন ফ্রাই, ভেজিটেবল। একটা কাজ করো, আমার মাথারা চাবাইয়া খাও। একদম চুপ করো, চুপ করে খাও। জান্নাত খেলো না, জানলা দিয়ে ফেলে দিল। মেজাজটা গরম হয়ে গেল, কিছু বললাম না। গাড়ি ছেড়ে দিল। ঘণ্টাখানিক পর রাতে খাবারের জন্য 15 মিনিট সময় দেওয়া হলো। ততক্ষণে জান্নাত ঘুমিয়ে গেছে। ওর মায়াবী মুখটা দেখে যেন আরো মায়া হয়ে গেল। চুলগুলো একপাশে পড়ে আছে, এই চুলগুলোর উপরে আমি ফিদা। মনে পড়ে গেল ও কিছু খায়নি, তাই বাস থেকে নামলাম। ভাগ্য ভালো ছিল, একটি ফাস্টফুডের দোকান খোলা ছিল, সেখান থেকে কিছু খাবার নিলাম। তারপর বাসে আসলাম। এসে দেখে জান্নাত বাইরে তাকিয়ে রয়েছে, চোখে মুখে গ্লানির ছাপ। আমি গিয়ে পাশে বসলাম। কোথায় গিয়েছিলে? কোথাও না, এই নাও। খাবারগুলো ওর হাতে দিলাম, খেয়ে নাও। থ্যাংক ইউ। জান্নাত খাওয়া শুরু করলো। তুমি খেয়েছো? না, তুমি খাও। রাগ করে আছো আমার উপরে? না, কিসের রাগ? তাহলে খাও খোদা নেই এখন। প্লিজ। জান্নাতের দিকে তাকালাম। জান্নাত আমার মুখে খাবার দিয়ে দিল। পরের দিন সকালে বাস কক্সবাজারে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে একটি হোটেলে গেলাম, গিয়ে রুম বুকিং করলাম। রুম বুকিং করার সময় নিজেদের স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিলাম। রুমে ঢুকলাম। ওই এইটা কি হলো? কি? এক রুম কেন? তো স্বামী স্ত্রী কি আলাদা রুমে থাকে নাকি? কি? হুম। আমি এখানে থাকবো না, আলাদা রুম নাও। সরি তো হবে না। কে? দেখো, বেশি কথা বলো না। আমরা এখন বাড়ি থেকে পালিয়েছি, যে কোনো সময় কেউ আমাদের খুঁজতে আসতে পারে, তাই জন্য আমাদের একত্রে থাকতে হবে, বুঝছো? বোঝা গেছে কথা? জান্নাত আর কিছু হলো না, সোজা ও আশ্রমে চলে গেল। হয়তো বুঝতে পারছে। জান্নাত আশ্রমে গেল। এর ফাঁকে আমি একটু বাইরে বের হলাম। ঘণ্টাখানিক পর রুমে গিয়ে দেখি জান্নাত নাই। চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায় মেয়েটা? নাকি আমাদের পিছু করতে করতে কেউ এসেছিল, এখন ধরে নিয়ে গেছে। এগুলো মাথায় ঘুরছে, কারণ ওর বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, নিজের ক্ষমতা বলে যা কিছু করতে পারে। মাথা কাজ করছে না, কি করব আমি? এমন সময় জান্নাত রুমে আসলো। আমি হা হয়ে তাকিয়ে আছি জান্নাতের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে খুঁজতে। আমাকে একা ফেলে কোথায় চলে গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। বলে যাইবা তো। ওকে, সরি। সারাদিন ঘোরাঘুরি করলাম, নিজের জন্য কিছু শার্ট প্যান্ট কিনলাম। রাতে খেয়ে বিছানায় শুয়ে আছি। জান্নাত আশ্রম থেকে বের হলো। তারপর কি হলো, এখানে কি করো? কোথায়? বিছানায় কি করো? শুয়ে আছি, ঘুমাবো। ঘুমাবা তাই না? তাইলে বিছানায় কি? যাও সোফায় গিয়ে শো, আমি বিছানায় ঘুমাবো। এত বড় খাট, এখানে দুজন তো অনায়াসে ঘুমানো যাবে। যাবে না? যাও সোফায় যাও। ধ্যাত, উঠে সোফায় এসে শুয়ে পড়লাম। শালার কে বলেছিল আমার সাথে পালাইতে? এখন এভাবে সোফায় ঘুমাতে হচ্ছে। অন্যদিকে জান্নাত মনে মনে হাসতেছে। রিলেশন থাকাকালে অনেক জ্বালাইছে বাবু, এখন বুঝো ঠেলা কাকে বলে। পরদিন সকালে ঘুম ভাঙলো। জান্নাত তখনও ঘুমাচ্ছে। আমি ফ্রেশ হয়ে বের হলাম। সমুদ্র পাড়ে বালির উপর হাঁটতেছি আর জান্নাতের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবতেছি। কতই না সুন্দর ছিল দিনগুলো। আর মনে হাঁটতেছি, তখন হঠাৎ ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে সামনে তাকে দেখি সেই মেয়েটি। চোখে দেখেন না নাকি? ও, আপনি ঠিকই আছেন। আপনার মতো লুচ্চারা আর করবেই বা কি? সারাদিন খালি মেয়েদের পিছু পিছু ঘোরা ছাড়া আর কাজই বা কি আছে? কথা বেশি বলতেছেন কিন্তু। আবার মুখে মুখে তর্ক করে। মেয়েদের সম্মান দিতেও শিখে নাই। কাকে কি দিতে হবে আমার জানা আছে। যত সব ফালতু। ফালতু আমি না, আপনি ফালতু। যত সব বাজে মেয়ে। ভুলে হাঁটা ধরলাম। কিছু বুঝলেন না তো, বুঝে বলছি। জান্নাতের সাথে ব্রেকআপ হওয়ার পর আমি একটু কষ্টে ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিতাম না, তো একদিন ওরা আমাকে বাসা থেকে নিয়ে আসে। আমরা যেখানে আড্ডা দিই সে জায়গাটা হলো রাস্তার পাশেই। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে গান ধরলাম। গান শেষে ঠিক তখনই এই মেয়ে সহ তার বান্ধবীগুলো যাচ্ছিল। জানি না কি থেকে কি হয়েছিল, হঠাৎ উনি এসে সামনে গেলে থাপ্পড় দিল এবং ইচ্ছে মতো লুচ্চা লাফাঙ্গা বলে গালি দিয়ে চলে গেল। যাই হোক, হাঁটাহাঁটি শেষে সোজা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে চলে গেলাম। জান্নাতের জন্য হালকা খাবার নিয়ে নিলাম। রুমে গিয়ে প্রবেশ করতেই দেখি জান্নাত। জান্নাত শাড়ি পরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না।
আমি ঢোকার আওয়াজ শুনে কোন রকম শাড়িটা পেঁচিয়ে নিল শরীরে। কি সমস্যা? রুমে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয় জানো না? আমি কি করে বুঝবো তুমি এসব করতেছো? তাছাড়া ওয়াশরুমে গিয়ে পড়বো না? এখানে কি? আমার রুম আমি পাল্টাতেই পারি। ও হ্যালো, এটা আমারও রুম। ওকে যাও এখন বাইরে যাও। ওকে। আমি বের হয়ে আসলাম। বের হতে আবার ওই মেয়ের সামনে পড়ে গেলাম, মানে সমুদ্র পাড়ের মেয়েটার সামনে। এমন সময় সঞ্জিতা বলে একজন ডাক দিল। তখন মেয়েটি পিছন ঘুরে তাকালো এবং হাতে কি যেন ইশারা দিল। বুঝলাম মেয়েটির নাম সঞ্জিতা। কি ব্যাপার, আমাকে ফলো করা হচ্ছে? আমি ব্যাককল হয়ে গেলাম। মেয়েটি বলে কি আমি নাকি ফলো করতেছি। আমার কি আর খায়দে কাজ নাই আপনার পিছু করতে যাব? সামনে থেকে সরেন, যাব। ভালো হয়ে যান, বুঝলেন? দূর, যত সব আজেরা পাবলিক। ওখান থেকে চলে আসলাম। কি একটা অবস্থা আপনারাই বলেন। ওই মেয়ের সাথে দেখা হলো 3 বার, তাও ভুলে। এখন বলতেছে আমি নাকি ওর পিছু করি। হায় রে, কি হবে যে দেশের। এটা এখন মেয়েদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত এর প্রতিবাদ করা। অন্যদিকে জান্নাত শাড়ি পরতে পারছে না, কারণ জান্নাত শাড়ি পরতে পারে না। তাই মনে মনে নিজেকে বকা দিতে লাগলো। তখন জান্নাত মনে মনে ভাবলো, দূর, ভাবছিলাম ওর সাথে শাড়ি পরে ঘুরবো, তা আর হলো না। ভুল করলাম। ওরা যদি বলতাম শাড়ি পরিয়ে দিতে তাহলে হতো। কি জানি শাড়ি পরাইতে জানি নাকি। যাই হোক, হাঁটাহাঁটি করে রুমে গেলাম। গিয়ে দেখে জান্নাত খাইতেছে, কিন্তু অবাক হলাম। ওর শাড়ি পরতে ছিল দেখে গেলাম, কিন্তু গায়ে শাড়ি ছিল না। শাড়ি পরনি কেন? পারি না পড়তে। ভালোই, আমাকে বলতে পারতা, আমি পরিয়ে দিতাম। তুমি শাড়ি পরাইতে পারো? না না, পারি না। ওকে। বাসলাম। আজ চাই না ওর গায়ে হাত দিতে, পরে কি না কি বলবে, তাই না করে দিলাম। এমনিতেও আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঘুরতে যাব। অপেক্ষা করো, ফ্রেশ হয়ে নিই। হুম। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর জান্নাতকে নিয়ে বের হলাম। দুজনের পাশাপাশি হাঁটতেছি। আগেও হেঁটেছি, তবে তখন আমার হাতে ওর হাঁটতে ছিল, কিন্তু এখন নেই। এটাই পার্থক্য। আচ্ছা জান্নাত, তোমার কি আগের কথাগুলো মনে পড়ে? কোনগুলো? আমরা যে একসাথে কত সময় হাঁটাহাঁটি করেছি সেগুলো। না। আর কিছু জিজ্ঞাসা করলাম না। এভাবে কয়েকদিন চলে গেল। আমি আর জান্নাত অনেক কাছাকাছি চলে আসলাম। আমি জান্নাতকে আবার ভালোবেসে ফেললাম। জান্নাতের আচরণ বুঝতে পারতাম সেও আমাকে ভালোবাসে। একদিন হোটেল থেকে বেরিয়ে আসলাম, তারপর একটা শপিং মলে গেলাম। জান্নাতের জন্য ওর পছন্দের কিছু গলা হার কিনলাম। এটা দিয়ে জান্নাতকে আজ প্রপোজ করব। অন্যদিকে জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। জান্নাতও সিদ্ধান্ত নিয়েছে আজ আমাকে ভালোবাসার কথা বলবে। তাই সে কষ্ট করে ইউটিউবে ভিডিও দেখে আমার পছন্দের শাড়ি পরলো এবং শাড়িটা আমারে গিফট করা। এদিকে আরিয়ান চরম খুশিতে এগিয়ে আসলো। হোটেলে আসলো। আরিয়ানের হাতে ফুল আর জান্নাতের পছন্দের হারটা রয়েছে। আজকে জান্নাত চমকে উঠবে, আমি শিওর, কারণ হারটা জান্নাত অনেক আগে আমার কাছ থেকে চেয়েছিল। যাই হোক, আমি রুমে ঢুকলাম। দেখলাম জান্নাত নেই, কোথাও জান্নাত নেই। ভাবলাম হয়তো একা একা একটু বাইরে বের হয়েছে। রুমে বসে বসে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ হয়ে গেল, তাই কল দিলাম, ফোন বন্ধ বলছে। এখন চিন্তা হতে লাগলো, কি হলো, কোথায় গেল। রুম থেকে বের হলাম, বাইরে ওরে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। হতাশ হয়ে রুমে ফিরলাম, বসে আছি। এমন সময় হোটেলের ম্যানেজার আসলো। গুড আফটারনুন স্যার। হুম। স্যার, এটা আপনার জন্য কি এটা? চিঠি, খুলে দেখুন। হুম। উনি চলে গেলেন। আমি খামটা ছিঁড়ে চিঠি বের করলাম। তাতে লেখা ছিল, সুমন, আমি জানি তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেছো। আমি চাই না আমাদের মধ্যে নতুন কোনো সম্পর্ক হোক। আমি অনেকটা তোমার উপর দুর্বল হয়ে পড়তেছিলাম, তাই আগে থেকে সরে গেলাম। ভালো থেকো, আর আমাকে খোঁজার চেষ্টা করিও না। ইতি জান্নাত। কি হলো কিছুই বুঝলাম না, কষ্ট হতে লাগলো। ভালোবাসাটা কত সহজ মনে হচ্ছে। আমি আর এখান থেকে কি করব? বাড়িতে চলে যাব। যার জন্য আসলাম সেই নাই। আমি আর কি করব? ব্যাগ গুছিয়ে নিলাম, রেডি হয়ে বের হলাম। রিসেপশনে আসলাম চাবি জমা দিতে। চলে যাচ্ছেন স্যার? হুম। একটা প্রশ্ন করবো স্যার? জি করুন। আচ্ছা, ম্যামকে ওনারা এইভাবে নিয়ে গেলেন কেন? ম্যাম মানে কাকে? আপনার স্ত্রীকে। কার নিয়ে গেছে ওকে? কেন স্যার, আপনি জানেন না? আজকে সকালেই তো কয়েকজন লোক এসে ওনাকে নিয়ে গেলেন। আচ্ছা আমি আসি। বুঝলাম যে হয়তো ওর বাবা ভাই এসে ওকে নিয়ে গেছে। ওর বাবার সম্পর্কে তো আপনাদের কিছু বলা হয়নি। ওর বাবা একজন ব্যবসায়ী এবং রাজনীতি করে, কিছুটা পলিটিক্যাল পাওয়ার রয়েছে। যাই হোক, আমি বাসায় উঠে গেলাম। সোজা বাড়িতে চলে আসলাম। বাসায় যেতেই, এতদিন কক্সবাজার ছিলি, আমাদের কি একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না? সরি বলে আব্বুকে জড়িয়ে নিলাম। আব্বু আম্মু দুজনেই বুঝে গেল আমার কিছু একটা হয়েছে। কি হয়েছে তোর? কিছু না বলে রুমে চলে গেলাম। গিয়ে দরজা আটকে দিলাম। জানি না কেন আবার আমার সাথে এমন করলো।
যদি ভালোই না বাসবি তাহলে আমার জীবনে কেন আসলি? আমি কি আসতে বলেছিলাম নাকি? চোখ দিয়ে পানি বের হয়ে গেল। পরের দিন বন্ধু মন খারাপ করিস না। আমি চুপ করে আছি। দেখ, আমরা কি জানতাম নাকি ও এমন কিছু করবে? তাই বলে আমাকে নিয়ে খেলা করবে? দেখ বন্ধু, এসব নিয়ে আর ভাবিস না, বাদ দে। মনে কর জান্নাত নামের কেউ ছিল না তোর জীবনে। হুম। চল শপিং করতে যাই, যাব। চল। শপিং করতে গেলাম, শপিং করলাম, রাতে বাসায় ফিরলাম, রুমে ঢুকে ফ্রেশ হলাম। আম্মু আমার রুমে আসলো। তোর কি মন খারাপ? কই না তো। তাহলে এমন মনমরা হয়ে আছিস কেন? মন মরা কই দেখলা? আমি তোর মা, আমি সব বুঝি। কি হয়েছে বল, আমাকে ভালো লাগবে। কিছু না আম্মু। আচ্ছা বলবি না যেহেতু জোর করব না। খেতে আয়। তুমি যাও, আমি আসতেছি। জলদি আসিস। আম্মু চলে গেল, আমিও খাইতে চলে গেলাম। যদিও খাইতে মন চাইছিল না, তবুও খেতে হবে, কারণ আমি চাই না আমার জন্য আমার আব্বু আম্মু কোনো কষ্ট হোক। যাই হোক খাইতেছি। শোন, আমি চাই তুই অফিসে জয়েন কর। এখন অন্তত না করিস না, আর কত বেকার ঘুরবি। এখন না, আর কিছুদিন পর প্লিজ, আমি নিজে থেকে জয়েন করব। ও যখন চাচ্ছে না, জোর করো না। খাওয়া শেষ করে রুমে গেলাম, শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুম আসতেছে না। সে আবার জান্নাতের কথা মনে পড়তে লাগলো। একবার আমার খোঁজ নিতে আসলো না। জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে শুধুই আমার সুখ দুঃখে যে রবে পাশে। এমন মানুষকেই ভালোবাসা মন খোঁজে। এত কষ্ট পেয়েও তোমাকে ভুল বুঝিনি, এত দূরে রয়েও তোমাকে ভুলে যায়নি। নির্ঘুম রাত জেগেও স্বপ্ন নিয়ে বেঁচে আছি, কেন জানো? তোমায় খুব ভালোবাসি তাই। যাই হোক ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শাওনের ফোনে ঘুম ভাঙলো। ফোন রিসিভ করলাম। হ্যাঁ বল। কই তুই? ঘুমাচ্ছি। জলদি মাঠে আয়, এক জায়গায় যাব। কোথায়? আসলেই দেখবি। ওকে আসতেছি। আমি উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বের হলাম। আনমনে দ্রুত হাঁটতেছি। এক সময়ে খেলাম ধাক্কা এক মেয়ের সাথে। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আমি অবাক। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো আমি। তো হা করে আছি। আপনি যতই কষ্টে থাকুন না কেন, যদি আপনার ক্রাশ আপনার সামনে আসে, আপনি হা করে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য। আমারও তাই হলো। কি সমস্যা? দেখে চলতে পারেন না? দেখব আর কি, সামনে যে ক্রাশ। মুখ ফসকে বলে ফেললাম। কি 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 বললেন? কিছু না। রাস্তা ছাড়ুন। আমি কি আপনাকে আটকে রাখছি নাকি? ধুর, ফালতু। ও মিস ক্রাশ, হোয়াটস ইউর নেম? মেয়েটি ঘুরে তাকালো, কিছুই বললো না। উপস, পরানটা ছুঁয়ে গেল। যাই হোক, জায়গা মতো চলে গেলাম। এত দেরি করলি কেন বেটা? আর বলিস না, ক্রাশের সাথে দেখা হয়েছিল। ক্রাশ মানে কি জান্নাত? মনটা খারাপ হয়ে গেল। আরে ধুর, ও আসবে কোথা থেকে? ও তো এতদিনে নিশ্চয়ই ভালো আছে। মন খারাপ করিস না, আমি বুঝতে পারছি তুই কার কথা বলছিস। বিয়ে বাড়িতে যে মেয়েটার পিছু ঘুরছিলিস সেই তো? আচ্ছা বাদ দে এসব। কোথায় যাবি বলছিলি? চল। একটা রিক্সা নিলাম। কিছুক্ষণ পর কাজী অফিসের সামনে এলাম। আমি তো অবাক, কিরে এখানে কেন আনছিস? আর বলিস না, নিপার পরিবার নিপার বিয়ে ঠিক করে ফেলছে, তাই সিদ্ধান্ত নিছি ওরে বিয়ে করে ফেলবো, যা হবার হবে। আকাম তো আগেই করে ফেলছিস, বিয়ে না করে। কর বিয়ে, এখন সমস্যা নেই। দূর শালা। তো নিপা কই? আসতেছে। কিছুক্ষণের মধ্যেই নিপা এসে হাজির হলো। যাই হোক, ওদের বিয়ে হয়ে গেল। তো দোস্ত, হানিমুনে যাবি নাকি? যাবো তো আজকেই। আমি বুঝি না হানিমুনে যাওয়ার কি দরকার, আগে তো সব করে ফেলছে। শালার ভাই শালা, আগে করিস দেখ কি এখন হানিমুন করতাম না? কর কর। যাই হোক, 2 দিন পর আমি অনেকটা স্বাভাবিক। আমি আর তুষার একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। এমন সময় জান্নাত প্রবেশ করলো, সাথে একটা ছেলে। অবাক হলাম, জান্নাত ওই ছেলেটির হাত ধরে রেখেছে। দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসতেছিল। তুষারও খেয়াল করলো। সুমন, ওই সুমন, বল। আমার দিকে তাকা। বল। দেখ কি করি, আয় তো আমার সাথে। কি করবি? তুই আয়। তুষার আমাকে নিয়ে সোজা জান্নাত ওই ছেলেকে নিয়ে যে টেবিলে বসেছিল সেই টেবিলে বসে গেল। জান্নাত তো আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার তাকিয়ে না দেখার ভান করে থাকলাম। দোস্ত, এটা তোর এক্স না? আমিও তো অবাক। শালে কয় কি? ওর কানে কানে কইলাম, কি কছে গোলা, মায়ের খাওয়াবি নাকি? যা বলি হ্যাঁ হ্যাঁ করতে থাক। কি হলো বল, এটা তোর এক্স না? তো কি ভাই, দেখে তো ভালো ছেলে মনে হচ্ছে, তো এনাকে পাইলেন কই? What the hell? ভাই ইংলিশ বুঝি না, কি হেলতে কইলেন? রাবিশ। ওয়েটার, এসব আউল ফাউল লোক রেস্টুরেন্টে ঢুকতে দেন কেন? ভাই বুঝতে পারছি আপনি বিদেশি মাল। যাই হোক, আমার বন্ধু এক্সটারে
খুশিতে রাইখেন এবং নিজেও খুশি থাইকেন। চল দোস্ত। বলে তুষার আমার হাত টেনে নিয়ে চলে আসলো। আমি জান্নাতের দিকে খেয়াল করলাম, আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখে নিচে কালো দাগ পড়ে আছে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তুষার হাসতে লাগলো। আরে অত হাসতেছিস কেন? এটা দেখ। একটা ওয়ালেট। কার এটা? কার আবার? তোর এক্সের সাথে বলদটার। এটা আনছিস কি করতে? কি আর করব, একটু বিনোদন নিলাম, সাথে শাস্তিও দিলাম। আমি নিশ্চিত যে আজকে রেস্টুরেন্টে ওরা অপমানিত হবে। এতে আমার সুখ, আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, এর প্রতিশোধ না নিলে কি হয় নাকি? আমি তুষারকে জড়িয়ে ধরলাম। আমি বুঝি না আমি কষ্টে আছি নাকি সুখে আছি। তুষার সাউন্ড আমাকে সবসময় পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছে, যার ফলে কষ্টটা অনুভব হচ্ছে না। দোস্ত, আবার কি? তোর ক্রাশ কই? ওইদিকে তাকা। আমি তাকে দেখলাম, ওই মেয়েটি। চল আজ ওই মেয়ের পিছে পিছে যাব, পুরা ডিটেলস জেনে আসবো। কি যে আবল তাবল বকছিস? দূর বেটা, এই যুগে সিঙ্গেল থাকা অনেক কষ্টর। আমরা মিঙ্গেল, তোরে সিঙ্গেল থাকতে দিব ভাবলি কি করে? চল। তুষার আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। মেয়েটা পিছু পিছু হাঁটছি। মেয়েটি বারবার পিছনে তাকাচ্ছে। একটা সময় মেয়েটি দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে ডাক দিল। আমি কাছে গেলাম। কি সমস্যা কি? দোস্ত, এই সুযোগ, এখন যদি সাহস দেখাইতে পারিস তাহলে সব হয়ে যাবে নিশ্চিত। কি করব? প্রপোজ কর। শিওর? কিছু কইলে? কইব না, কিছু তুই কর। ওকে। আমারও শরীরে জেদ ছিল, জান্নাত যদি আমাকে ছেড়ে নতুন কাউকে নিয়ে সুখে থাকতে পারে, আমি কেন পারবো না? কপালে যা আছে হবে। কি সমস্যা কি? বলদের মতো চুপ করে আছেন কেন? আমার পিছু করছেন কেন? আর এই যে আপনি আপনি আমাকে বিয়ে বাড়িতেও ফলো করছিলেন, তাই না? সমস্যা কি আপনার? আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ, রিয়েলি লাভ ইউ, লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল নাকি? চিনি না জানি না খালি আবল তাবল কইতেছেন, আর যেন কোনোদিন পেছনে না দেখি। দোস্ত, একটা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে দে, ইমপ্রেস হয়ে যাবে। ও হ্যালো সুন্দরী, পিছে তাকালো। এখানে এসে ভালোবাসা না বলা পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকবো, তারপরও হেঁটে চলে গেল। শালা, কি করলি এটা? কি করলাম? তোরে কইছি বাংলা সিনেমার ডায়লগ মারতে, তাই বলে মিঠুন চক্রবর্তীর গুরু সিনেমার নায়িকা রসনার ডায়লগ মেরে দিলি। এখন যদি আয়শা চেক করে তুই এইখানে আসিস কিনা, তখন কি করবি? আমি কি জানি? তুই বলতে বলছিস, আমার মাথায় যা আসছে তাই বলে দিছি। দিলি হওয়ার আগেই সব নষ্ট করে। দূর চল তো, এখন বাসায় যাই। এমন সময় বৃষ্টি শুরু হলো। ভিজতে ভিজতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হলাম। 2 দিন পর আমি অসুস্থ হয়ে গেছি, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছি। তো একদিন বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছি। এমন সময় কেউ আমার কপালে হাত রাখলো, নরম তুলতুলে হাত। চোখ খুলে দেখে আমি তো অবাক। হাতটার কারণ নয়, সেই মেয়েটির, যার জন্য এখন আমার এই অবস্থা। তো তুমি বলে উঠলাম। উঠতে হবে না, শুয়ে থাকো। শুয়ে থাকলাম। আপনাদের তো বলতে ভুলে গেছি, ওর নাম সুমাইয়া। তো এখন কেমন বোধ করছো? আচ্ছা আমি এখন আসি, বাসায় যেতে হবে, না হলে আম্মু চিন্তা করবে। আমি ফোন দেবো নে। ওকে। সুমাইয়া পিছে ঘুরতে যাবে, তখন ওর হাত ধরে টান দিয়ে আমার উপরে নিয়ে আসলাম। দুজনের দিকে তাকিয়ে আছি। তখনই তুষার রুমে ঢুকলো। সুমাইয়া লজ্জা পেয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। কি বন্ধু, কেল্লা ফতে হইয়া গেছে? আগে বল, ও এখানে যে? শোন আগে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ মেয়েটি সামনে এসে দাঁড়ালো। আমাকে বলতে লাগলো, কি ভিতু ডিম। সেই দিন তো খুব বড় বড় গলায় বলছিল ভালোবাসি না বলার পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। কই পরের দিনই তো আর দেখলাম না, যত সব ফালতু। তারপর আর কি বললাম? তুই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গেছিস, হাসপাতালে ভর্তি ছিলি। একদিনই বানায় ইচ্ছা মতো বলছি। শালা, এত বানাইতে গেছিস কেন? হইছে, এখন বাদ দে, জ্বর তো দেখি কমতেছে। আচ্ছা থাক, আমি যাই, বাসায় কাজ আছে। ওকে যা। 2 দিন পর সুমাইয়া আর আমি নির্জন জায়গায় বসে আছি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বৃষ্টিতে ভিজে ভিজে জ্বরে আক্রান্ত হয়েছি তোমার জন্য, তা বোঝো না কতটুকু ভালোবাসি। আচ্ছা শোনো, বিয়েবাড়িতে প্রথম দিন দেখেই তোমাকে পছন্দ হয়ে যায়, ভালোবেসেও ফেলি। ছেড়ে যাবে না তো? কখনোই যাব না। সত্যি তো? সত্যি। সুমাইয়া আমার বুকে মাথা রাখলো। ওর সাথে ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। শুরু হলো আমাদের লুটুপুতুর প্রেম কাহিনী, জীবনের আরেকটা অধ্যায়। কয়েকদিন পর রাতে রুমে বসে সুমাইয়ের সাথে কথা বলছি। এমন সময় আম্মু খেতে রাখলো। খেতে গেলাম। খাওয়ার সময়, আর কতদিন আজাইরা করবি? আব্বু, আমি কাল থেকে অফিসে জয়েন করব। সত্যি? সত্যি। ওকে, তাইলে আমি ম্যানেজারকে বলে সব ব্যবস্থা করছি। আচ্ছা,
খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। পরের দিন সকালে আম্মুর তাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আব্বুর সাথে অফিসে গেলাম। আমার জন্য ছোটোখাটো আয়োজন করা হয়েছে। যাই হোক, অফিসে প্রথম দিন হালকা পাতলা কাগজগুলো দেখতেছিলাম। সময় কল দিল, রিসিভ করলাম। কোথায় তুমি? আমি তো অফিসে। দেখা করতে পারবা? আচ্ছা, বিকেলে। ওকে। তারপর কাজে মন দিলাম। বিকেলে সুমাইয়ার সাথে দেখা করার জন্য চলে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া আগে থেকে বসে আছে। কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলে যে? বাসা থেকে বারবার বিয়ের কথা বলতেছে, কি করব? তো কি হয়েছে, এত চিন্তার কি আছে? চিন্তা করব না তো কি করব? আরে চিন্তা করিও না, আমি তো আছি। হুম। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। ভালোই কাটতেছিল আমাদের সময়। তো একদিন রাতে রুমে বসে গেম খেলতেছিলাম, তখন একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলাম না, আবারও কল আসলো, রিসিভ করলাম। হ্যালো, কে? সুমন। ডাকটা আমার অনেক চেনা, গলার ভয়েসটাও চেনা। এ আর কেউ নয়, জান্নাত। জান্নাত, হুম। ফোন দিয়েছো কেন? কিছু কথা বলতে চাই তোমাকে, প্লিজ একবার দেখা করো। সরি, পারবো না। তুমি তোমার মতো, আমি আমার মতো। প্লিজ, শেষবারের মতো। জীবনেও পারবো না। সরি অ্যান্ড গুড বাই। কেটে দিলাম। চোখে পানি চলে আসলো। অনেক কয়দিন পর ভয়েসটা শুনলাম। কত রাত ওর সাথে কথা বলতে বলতে কাটিয়েছি। এখন সেগুলো স্মৃতি আর অতীত। এমন সময় সময় কল দিল, কল রিসিভ করলাম। কি হয়েছে, কি কার সাথে কথা বলতেছিলে? কই, কারোর সাথে না তো। মিথ্যা কথা বলিও না একদম। আজব তো, মিথ্যা কথা বলতে যাবো কেন? তোমাকে বিশ্বাস নেই। না করলে আজারে পেশাল পারিস না, নুরবাল। কি 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 বললা তুমি? ভালোভাবে কথা বলবা, নাহলে ফোন রাখো। ভালো লাগতেছে না। না। ফোন কেড়ে দিলাম, এমনিতে ভালো লাগছে না। আবার উনি ইয়ার্কি শুরু করেছে, ফালতু। ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিস শেষে শাওন আর তুষারের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সুমাইয়া এসে আমার কলার চেপে ধরে আমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসলো। রিক্সায় উঠালো। একটা নির্জন জায়গায় চলে আসলাম। কি সমস্যা কি তোমার? কি করলাম? ফোন বন্ধ কেন? আমার চিন্তা হয় না নাকি? আমি একটু মজাই তো করতেছিলাম, তাই বলে তুমি এমন করবা? বলে কেঁদে দিল। কাঁদছো কেন? সারাদিনও একটুও কন্ট্রাক্ট করনি। আমার কতটা কষ্ট হয়েছে জানো? আচ্ছা, সরি, আর করবো না। এই কান ধরেছি, আর হবে না, প্রমিস। আর হবে না, প্রমিস। ওরে জড়িয়ে ধরলাম, চোখ মুছে দিলাম, তারপর ওর সাথে ঘোরাঘুরি করলাম। ওরে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে হাঁটতেছি আর ভাবছি, এমন একটা পাগলি মেয়ে আমাকে ভালোবাসে। আমি আসলে অনেক ভাগ্যবান। মেয়েটি আমাকে অনেক ভালোবাসে। ওকে ধোকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। হঠাৎ দুটো গাড়ি এসে আমার সামনে থামলো। কয়েকজন লোক এসে আমাকে ঘিরে ধরলো। তারপর কি যেন একটা স্প্রে করলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। উপস, কিছু মাথায় আসতেছে না। আমি হাসপাতালে কেন? আশেপাশে কেউ নেই। আমি শুধু একটা বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার হাত পা বাঁধা। তখনই মাথায় আসলো আমাকে কিডন্যাপ করা হয়েছে। আমি চিৎকার করতে লাগলাম। দুজন লোক ভিতরে আসলো। দুজনে পরিচিত। একজন হলো জান্নাতের আব্বু, অন্যজন জান্নাতের ভাই। আমি মনে হয় আর বাঁচবো না। ওরা আমাকে মারার জন্য কিডন্যাপ করেছে। জান্নাতের বড় ভাই এসে দড়িগুলো খুলে দিল। এসবের মানে কি? বাবা, তোমাদের সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। মানে কি? তুমি আমার জান্নাতকে বাঁচিয়ে দাও প্লিজ। জান্নাতের কি হচ্ছে? জান্নাত বিষ খেয়েছে, আল্লাহর রহমতে ওর কিছু হয়নি, কিন্তু জ্ঞান ফিরেছে না, আর খালি সুমন করছে। একমাত্র তুমি পারো ওর জ্ঞান ফেরাতে। দেখুন, আমি পারবো না, সরি, আমাকে যেতে দিন বলে হাঁটা ধরবো। ঠিক তখনই আমার বাবার ফল, প্লিজ আমার মেয়েকে দিও না। মানে কি? তখন তারা বলল, তোমরা যে পালিয়েছিলে কক্সবাজার থেকে, আমি জান্নাতকে নিয়ে এসেছিলাম। আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই জান্নাতকে বলেছিলাম ও যদি তোমাকে ভুলে না যায় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সেই জন্যই ও ভয়ে তোমার থেকে দূরে চলে আসে। বলে উনি রুম থেকে বেরিয়ে যায়। আমি পড়ে গেলাম দুটানায়। একদিকে জান্নাত, আরেকদিকে ছুমাইয়া। মোবাইলটা হাতে নিয়ে দেখি ছুমাইয়া 20 বারের উপর কল দিয়েছে। যাই হোক, আমি কল ব্যাক করলাম। কই তুমি? এতক্ষণ কোথায় ছিলে? ফোন ধরলা না কেন? দেখো, আমি হাসপাতালে আছি। হাসপাতাল? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, ওই একজন আত্মীয় বিষ খেয়েছিল, তাই এসেছি। হাসপাতালের নাম কি? নাম বললাম, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। ফোনটা কেটে দিলাম। কিন্তু এখন আমি কি করব? কাকে বেছে নেব? আমি জানি জান্নাত আমাকে ভালোবাসে। রেস্টুরেন্টে মুখোমুখি হওয়ার সময় বুঝে গেছিলাম। কিন্তু সুমাইয়া তো আমাকে কম ভালোবাসে না। আর আমি, সে না হয় নাই বললাম। যাই হোক,
রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি জান্নাতের আব্বু আম্মু আর ভাই পায়চারি করতেছে ওর কেবিনের সামনে। সিদ্ধান্ত নিলাম আমি যাব জান্নাতের সামনে, যাই হোক পরে দেখা যাবে। আমি জান্নাতের কেবিনে ঢুকলাম। ঢুকে দেখি জান্নাত শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। আর হ্যাঁ, সুমন সুমন বলছে। ওকে এভাবে দেখে বুকের ভেতরটা দুমড়ে মুচ্ছে যাচ্ছে। আসলে ভালোবাসার মানুষের কষ্ট, সেই এক্স হোক আর বর্তমান হোক, কারো সহ্য হয় না। আমি গিয়ে ওর পাশে বসলাম, জান্নাতের মাথায় হাত রাখলাম। তারপর আর একটা বাংলা সিনেমার স্টাইলে দেখা শুরু করলাম। জান্নাত ওঠো, এই যে আমি এসে গেছি, দেখো তাকিয়ে দেখো, এই যে আমি। কিছুক্ষণ ডাকাডাকির পর ও চোখ খুললো। চোখ খুলেই আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ সুমন, আই লাভ ইউ সো মাচ। অনেক ভালোবাসি তোমাকে, অনেক অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, প্লিজ। কি করব ভেবে পাচ্ছিলাম না। জড়িয়ে ধরবো তাও পারছি না, কারণ আমার যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ওরে আপন করে নিলে সুমাইয়ের কি হবে? সে তো কোনো দোষ করেনি। এমন সময় দরজা খুলে কে যেন প্রবেশ করলো। আমি তো দেখে অবাক। সুমাইয়া আমার সামনে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে আছে। সুমাইয়ার দৃশ্যটা দেখে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। এখন কি করি? আমি জান্নাতকে শুয়ে দিয়ে বের হয়ে আসলাম। দৌড়ে গিয়ে সুমাইয়ার সামনে দাঁড়ালাম। বেটি কাঁদতেছে। সুমাইয়া, আমার কথা তো শোনো। কি শুনতাম? এই ছিল তোমার আত্মীয়? ঠান্ডা হওয়া আগে ওর হাত ধরলাম, ধরতে দিল না। ভাগ্যিস আমি এখানে এসেছিলাম, না হলে তো তোমার এই কুকীর্ত ধরতেই পারতাম না। বাহ সুমন বাহ। আগে আমার কথা তো শুনবে প্লিজ। রাত দুপুরে অন্য মেয়ের সাথে তুমি আর কি শোনাবা এইসবের কাহিনী? ঠাস করে একটা থাপ্পড় দিলাম সুমাইয়াকে। এমনিতে কাঁদতেছিল, কাঁদার মাত্রা আরো বেড়ে গেল। এত কথা বলো কেন? এখন সোজা বাসায় যাবা। আমি একটা অটো রাখ দিলাম, তারপর অটো ভাড়া দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। আমি ওখানে গিয়ে বসলাম। মাথায় কিছু ঢুকছে না। কি করব আমি? একদিকে জান্নাত, একদিকে সুমাইয়া, মাঝখানে আমি। যে কেউ যে কোনো সময় অঘটন ঘটে ফেলতে পারে। ভাবতে ভাবতে আমার চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। এমন সময় একজন আমার কাঁধে হাত দিল। আমি জান্নাতের ভাই বলছি। কি আর করব, ওনার সাথে ভিতরে গেলাম। জান্নাতের কাছে গেলাম। কোথায় গিয়েছিলে? কোথাও না, এখানেই ছিলাম। আমাকে একটা কিস করবা প্লিজ? না, এখন না প্লিজ। প্লিজ, একবার খালি। কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না, করো। বাধ্য হয়ে ওর কপালে একটা কিস করলাম। ওদিকে সুমাইয়া বাড়িতে গিয়ে ফোন অফ করে দেয়, তারপর কাঁদতে থাকে। সুমাইয়ার আম্মু দেখে ফেলে। কি হয়েছে জানতে চায়, কিছুই বলে না। এদিকে আমার চিন্তা হচ্ছে বাড়িতে গেছে কিনা। ফোনের পর ফোন দিতে থাকলাম, মোবাইল অফ। আর এদিকে জান্নাত তো আমাকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না। রাতটা পার হলো কোনো রকম। সকালে, জান্নাত আমি এখন আসি। না, তুমি এখানে থাকো। না, আমার অফিসে যেতে হবে তো। আর কালকে তো বাড়ি যাইনি, আব্বু আম্মু চিন্তা করবে। আমার যেতেই হবে, বোঝার চেষ্টা করো। ওকে, তবে তাড়াতাড়ি আসবা প্লিজ। ওকে। হাতে যাবো তখনই জান্নাত আমার হাত ধরলো। আবার কি? একটা কিস প্লিজ। জানি না দিলে ছাড়বে না, তাই দিয়ে দিলাম। তারপর বেরিয়ে আসলাম, সোজা বাসায় আসলাম। বাসায় আসতে আব্বু আম্মুর বকা। ওনাদের কোনো রকম ম্যানেজ করলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হলাম। তখন মনে পড়লো সুমাইয়ের কথা। আল্লাহ জানে মেয়েটা কি করছে। দিলাম ফোন, ফোন বন্ধ। উপস, আল্লাহ, রাতে কেন যে হাসপাতালের নাম বলতে গিয়েছিলাম। কি করব ভেবে পাচ্ছি না। কিছু করার নেই, এখন সুমাইয়া বাড়িতে যেতে হবে। ও আবার যদি খারাপ কিছু করে ফেলে। ফোন করে শাওন আর তুষারকে নিয়ে আসলাম। তারপর সুমাইয়ের বাড়ির উদ্দেশ্যে গেলাম। বাড়িতে গিয়ে শুনি ও ওর নিজের রুম থেকে বেরোচ্ছে না। আমি ডাকাডাকি শুরু করলাম। আমার ডাক শুনে কিছুক্ষণ পর দরজা খুললো। খুলেই আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটা অনেক কেঁদেছে, দেখে বোঝা গেল। কান্না থামাও প্লিজ, আমি এসেছি তো। আগে আমার কথা তো শোনো, প্লিজ একটু কান্না থামাও। চুপ। প্লিজ লক্ষ্মীটি, কান্না থামাও। তুমি কাঁদলে তো আমার কষ্ট হয়, বোঝো না কেন? সময় একটু থামলো। আমি চোখ মুছে দিলাম। এবার শান্ত হয়ে বসো, আর আমার কথাগুলো শোনো। বলো। এই তো লক্ষ্মী মেয়ে। তারপর আমি সব খুলে বললাম। কি? ওইটা কি জান্নাত আপু ছিল? এবার বোঝো আমি কি অবস্থায় আছি। যাই হোক গা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বুঝি তো, তাই তো তোমায় সব খুলে বললাম। কাল রাতে যদি শান্ত হয়ে একটু কথাগুলো শুনতে, এত কষ্ট পেতে হতো না। আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ে জড়িয়ে রেখেছে, কি করে সহ্য করব বলো? এবার খুশি তো? আমি তো তোমারই আছি, তোমারই থাকবো। তবে কথা দাও আর কোনো উল্টাপাল্টা কাজ করবে না। ওকে, প্রমিস। যাক বাবা, বাঁচলাম। একটা রাত তো শান্ত করতে পারছে। এবার জান্নাতকে কি করে করবো? হে আল্লাহ, আমাকে শক্তি দাও। এমন সময় অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো। ফোন রিসিভ করলাম। হ্যালো, আমি জান্নাতের ভাই বলছি।
হ্যাঁ বলুন। কোথায় তুমি? বাসাতে আছি। একটু হাসপাতালে আসবা প্লিজ। কেন, কিছু হয়েছে নাকি? না, আমার জান্নাতকে রিলিজ দেওয়া হয়েছে। ও তোমাকে ছাড়া বাড়িতে যাবে না বলছে। প্লিজ একটু আসো। ওকে ভাইয়া, আমি আসতেছি। এই বলে ফোনটা রাখলাম। কার ফোন ছিল? জান্নাতের ভাই। কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। জান্নাত আমাকে ছাড়া নাকি বাড়ি যাবে না, আমাকে যেতে বলেছে। আমিও যাব। ওকে চলো। মেয়েটা অনেক কেঁদেছে, তাই আর না করতে পারলাম না। কিন্তু আমি বুঝতেছি আমার কি অবস্থা হচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারিনি। যাই হোক, ওদের নিয়ে হাসপাতালে গেলাম। জান্নাতের সামনে যেতেই সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? জান আমার কত কষ্ট হয়েছে। চলে এসেছি তো, এখন চলো বাড়ি যাব। ওদিকে সুমাইয়া জান্নাতের জড়িয়ে ধরাটা মেনে নিতে পারছে না, মনে মনে রাগ হচ্ছে। যাই হোক, জান্নাতকে নিয়ে বাড়িতে গেলাম। সুমাইয়াও আমাকে অনেক সাহায্য করেছে। আচ্ছা, আমি এখন আসি, কেমন? তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করিও। থাকো না আজ আমার সাথে। কি বলছো আপু? দুইজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে কিভাবে থাকবে বলো? আমি ইশারায় সুমাইয়াকে চুপ থাকতে বললাম। লোকে কি বলবো সেটা দিয়ে আমার কি? আমার ভালোবাসার মানুষ আমার সাথে থাকবে, তাতে কার বাপের কি? কিসের ভালোবাসা? ও তো আমার পুরোটা বলার আগে আমি সুমাইয়ার মুখ চেপে ধরলাম। কি বললি তুই? আর তুমি ওরে এভাবে ধরেছো কেন? আল্লাহ, আমার নিয়ে যাও, কারে থেকে কারে আটকামো। আরে তুমি শুয়ে থাকো না, আমি তো আর কোথাও হারিয়ে যাচ্ছে না। আমি তো তোমারই আছি। আমার কথা তো ভাববে। কাল থেকে আমি একটু ঘুমাইনি, আমাকে তো ঘুমাতে হবে। আমার বাসায় জায়গার অভাব নাকি? তা না, কিন্তু আমার তো বাসায় কাজ আছে। আব্বু আম্মুকেও তো ম্যানেজ করতে হবে, বুঝো না? প্লিজ যেতে দাও। ওকে, তবে আমি যখনই ডাকবো আসবা কিন্তু, না হলে আমি কিচ্ছু খাবো না। ওকে ওকে, বাসলাম। ওদের বাসা থেকে বেরিয়ে আসলাম। বের হতেই, তুমি আমাকে আটকালে কেন? কিসে? তোমাকে ছেড়ে দিয়েছে তখন ভাবতে পারলো না তোমাকে ছাড়া থাকতে পারবে কিনা, এখন আসছে বাঁচতে পারবে না, পারবো না বলতে। হয়েছে, থামো এখন। আমি রিক্সা দেখে দিচ্ছি, বাড়ি চলে যাও। না, কি না? আমরা এখন ঘুরবো। পাগল নাকি? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি কিচ্ছু জানি না। কাদের পাল্লায় যে পড়লাম, কি আর করবো। ওরে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম, তারপর বাড়ি গেলাম। কিরে, তুই মদ খেয়েছিস নাকি? মানে কি বলছো? আমাকে কোনোদিন দেখছো নাকি এসব খেতে? তা দেখিনি, কিন্তু আজকে তো মনে হচ্ছে খেয়েছিস। কি বলছো? তাহলে এমন হেলে দুলে হাঁটছিস কেন? এতক্ষণে মাথায় ঢুকলো, ঘুমের ঠেলায় চোখে কিছুই আসছে না। মাতালের মতো হেলছি ডুলছি। কিছু না বলে সোজা রুমে ঢুকে বিছানায় এলিয়ে পড়লাম। ঘুমিয়ে গেলাম, কিন্তু কারো সহ্য হলো না। আম্মু এসে খেতে রাখলো। যাই হোক, খাইতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম, ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। এমন সময় আর ফোন রিসিভ করলাম। কি করছো বাবু? লুডো খেলি, খেলবা? ছি, এসব কি বলছো? আমার মাথা তোমার মুন্ডু, আমাকে ঘুমাতে দাও প্লিজ। ওকে ওকে, ঘুমাও, কাল দেখা করবো। আর হ্যাঁ, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। ওরে আমার মা, যা করার করিস, এখন ঘুমাতে দে বলে কেটে দিলাম। কাটতে দেরি আছে, কল এসে গেল জান্নাতের। কিছু করার নেই, কল ধরতেই হলো। হ্যাঁ বলো। কি করছো? ঘুমানোর জন্য শুইলাম। ও খাইছো? তুমি খেয়েছো? কাল তোমার জন্য সারপ্রাইজ রয়েছে। কিসের? কাল দেখো, এখন ঘুমাও। গুড নাইট। দুজনে সারপ্রাইজ দিবে বললো। আল্লাহ জানে কি সারপ্রাইজ আছে আমার কপালে। এখন এসব ভাবার সময় নেই, ঘুমাতে হবে। গুড নাইট। পরদিন সকালে আব্বুটাকে ঘুম ভাঙলো। অফিস যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, একটা মিটিংও আছে। তাই অনিচ্ছা সত্ত্বেও গেলাম। অফিস থেকে ফিরে বাসায় ঢুকতেই আমি অবাক। জান্নাতের বাবা মা ভাই আমার বাসায়। শুধু জান্নাতের বাবা মা না, সুমাইয়ার বাবা মাও এসেছে, সাথে তথাকথিত 2 সতীন সুমাইয়া ও জান্নাতও আছে। এটা সারপ্রাইজ ছিল। হাইরে সারপ্রাইজ! আমারে কেউ উপরে পাঠাইয়া দাও। সুমাইয়াকে দেখছি আর মাথা নিচু করে বসে আছি। অন্যদিকে জান্নাত আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো সবার সামনে। আমার কেমন জানি লাগলো, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর সুমাইয়া তো সহ্য না করতে পেরে সোজা জান্নাতকে টেনে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। কি হলো? এটা তুই এমন করলি কেন? ও শুধু আমার, ঠিক আছে? রাস্তা মেপে রাখো। কি বলছে ও এসব সুমন? সুমাইয়া চুপ থাকো তো। কেন চুপ করবো? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা মিথ্যা নাকি? আমি চুপ করে আছি। কি হলো, এখন চুপ করে আছো কেন? প্লিজ চুপ করো। বাই দ্য ওয়ে, আব্বু আম্মু ওনারা কেন এসেছেন? ওনাদের মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করতে। আস্তাগফিরুল্লাহ, বলো কি?
মানুষ একটা বিয়ে করতে মেয়ে খুঁজে পায় না, আর আমার বাসায় বিয়ে করার জন্য দুজন হাজির। সবাই তোমার লীলা খেলা আল্লাহ। আমি তো এসবের কিছুই বুঝতেছি না। উনি বলেছেন ওনার মেয়েকে তুই ভালোবাসিস, আবার ইনি বলছেন ওনার মেয়েকে তুই ভালোবাসিস। আমাকে একটু খুলে বলবি আসলে তুই ভালোবাসিসটা কাকে? ভাই যদি বাচ্চা থাকে তাহলে জীবনে কোনো বিয়ে বাড়িতে যাবো না, মাইয়া নিয়ে পালামো না, এক্সের বিয়েতেও যাবো না। ওরে যাবো কেমনে? এখানে তো আমারই বিয়ের কথা হইতেছে। কপাল কপাল, যেদিকে যাবো সেদিকেই ভালো, অন্যদিকে বিপদ। কিছু তো কইবি তুই, কি করতাম? আমি কিচ্ছু জানি না, আমি কাউকে ভালোবাসি না বলে দূরে বাসা থেকে বেরিয়ে গেলাম। ভাই পাবনা যাব, পাগল হয়ে যাইতেছি। না পারছি এদিকে যেতে, না পারছি ওইদিকে যেতে। দৌড়ে মোড়ে চায়ের দোকানে এসে বসলাম। বাপরে, আমার এত দাম! দুজন বিয়ের জন্য চলে এসেছে। ভাই আমার বাসায় কেউ বোম মারেন, যাতে কারো কোনো ক্ষতি না হয়, আবার ওরা ভয় পাইয়া চলে যায়। দিলাম শাওন আর তুষারকে কল, আর আমি দোকান থেকে বরফ নিয়ে মাথায় দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ওরা আসলো। কিরে, কি হয়েছে? ঠাস করে দিলাম শালার কষিয়ে থাপ্পড়। সোজা আমার বাসায় যাবি, গিয়ে দেখ বাসায় কি চলতেছে। মানে কি? তুই এইখানে তোর বাসায় যাব কেন? তোরে আমি যা কইছি তুই যা, নইলে তোরে এখন কি করবো নিজেও জানি না। এমন করছিস কেন? তুই যেমন নরম সুরে বলিস, তোরে যা কইছি কর। কিছুক্ষণ পর শাওন আসলো। ও আসার সাথেই দিলাম থাপ্পড়। কিরে মারলি কেন? শালা, তুই আর তোর গার্লফ্রেন্ডের জন্যই আজ আমার এই অবস্থা। শালা, মানুষ নিজের ভালোবাসার মানুষের নিয়ে পালায়, তুই আর তোর গার্লফ্রেন্ড মিলে আমার এক্সরে পালাইতে পাঠাইছিস। এমন সময় দূরে আসলো তুষার। এসব কি বন্ধু? কি হয়েছে? ওরা দুজনে আমাকে বিয়ে করবে বলে বাসায় হাজির। দোষ, আমার মনে হয় তোর বিয়ে ঠিক হয়ে গেছে কারোর সাথে। মানে? দেখলাম সবাই হাসি খুশি বেরিয়ে গেল। সত্যি নাকি? নিজের চোখে দেখে আসলাম। তো দোষ ট্রিট দিচ্ছিস কবে? আমি যাচ্ছি চিন্তায় মারা। সারাদের কারণে পড়ে আছি মানকা চেপায়, নড়তেও পারছি না। আবার আমার কাছ থেকে টিট চায়। কেমনটা লাগে বলুন? টিট লাগবো তোর? কবে দিবি বল? পা থেকে জুতা খুললাম, দিলাম দুইটারে জুতা নিয়ে দৌড়ানি। একটারও পাইনি, নাইলে আজকে টিট বুঝাই দিতাম। একটু দেরি করে বাসায় গেলাম। বাসায় গিয়ে ঢুকতে আব্বা আম্মু সামনে এসে দাঁড়ালো। এবার দাঁড়িয়ে আছো কেন? ভিতরে ঢুকতে তো দিবা নাকি? ওভাবে দৌড় দিলি কেন? কি করব, এরা যেভাবে আমাকে নিয়ে টানাটানি লাগাইছে। তাই বলে কাপুরুষের মতো দৌড় দিবি? কি আর করবো, এখন আর কথাও বলি না, প্লিজ, আমার শান্তি লাগবে। আমি রুমে চলে গেলাম, ফ্রেশ হলাম। নিজেকে কি যেন মনে হচ্ছে, নিজেও জানি না। বিছানায় শুয়ে পড়লাম, তখনই সুমাইয়া কল। রিসিভ করব না, কয়েকবার দিল, করলাম না। SMS দিল রিসিভ করার জন্য, তা রিসিভ করলাম। কি হয়েছে? কোথায় তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কি দরকার? এভাবে কথা বলছো কেন? খুশির সংবাদ পেয়েছো কি? কিসের? আজ কি বার বলো তো? জানি না। আজ শনিবার, আর আগামী শুক্রবার তোমার আর আমার বিয়ে। কি? সত্যি বাবু, বিশ্বাস না করলে তোমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে দেখো। আমি ফোন কেটে দিলাম। আমি আম্মু আম্মু করে চিৎকার করে ডাকতে ডাকতে বের হলাম। কি হলো, এমন সারের মতো চিল্লাচ্ছিস কেন? সুমাইয়া কি বললো সব? ঠিকই বলেছে, আগামী শুক্রবার সুমাইয়া আর তোর বিয়ে। কিন্তু জান্নাত? ওরাই ঠিক করে দিছে। ওকে, আমি রুমে চলে আসলাম। চিন্তা হতে লাগলো, মেয়েটা না জানি আবার কি করে বসে। এমনিতে যে পাগলি। এই মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নিব তাও জানি না। সুমাইয়া আমাকে ভালোবাসে, জান্নাতও ভালোবাসে। কারো থেকে কেউ কম না, শুধু কম হলো আমার মাঝে। কারণ আমি সিদ্ধান্তটা নিতে পারছি না। আমি জানি না জান্নাত কি করে সুমাইয়ের সাথে আমার বিয়ে মেনে নিয়েছে। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিস থেকে বের হতেই দেখি অফিসের সামনে সুমাইয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে চলে আসলো। তুমি এখানে? বাসায় গিয়েছিলাম, শাশুড়ি মা বললো তুমি অফিসে, তাই চলে আসলাম। কেন আসছো? তোমাকে নিয়ে এক জায়গায় যাব, চলো। কোথায়? গেলেই দেখতে পারবে, এখন গাড়ি থেকে বের হও। আচ্ছা দাঁড়াও 2 মিনিট। আমি গাড়ি বের করলাম, সুমাইয়াকে উঠালাম। আমি ড্রাইভ করব। তুমি পারো? কি মনে হয়? জানি না। নামো। দিলাম চালাইতে, ও স্টার্ট করলো, গাড়ি চালাইতে লাগলো। জানি না কোথায় নিয়ে যাচ্ছে। আমি গান গাইতে শুরু করলাম। গান গাওয়া শেষে গাড়ি এক জায়গায় থামলো। এখানে কোথায় আনলে? আশেপাশে তো কিছু দেখছি না। এসেছি একটু পার্সোনাল সময় কাটাবো বলে। কয়দিন পর তো বিয়ে করবে, যত খুশি কাটিও। তখনকারটা তখন দেখা যাবে। ও আচ্ছা। গাড়ি থেকে নামলাম। সুমাইয়া এসে আমার হাত ধরলো, আমার কাঁধে মাথা রাখলো। কি হচ্ছে জানি না, কিন্তু ওর ব্যবহারটা কেমন জানি লাগছে।
জানো, কি আমার ইচ্ছা ছিল তোমার সাথে হানিমুনে যাব থাইল্যান্ড। ছিল বা নাকি? মানে এটা আমার ইচ্ছা, পূরণ করবা না? করবো তো অবশ্যই। এই তো আমার লক্ষ্মী জামাইটা। সুমাইয়া আমাকে কিস করলো। কি করছো? কেউ দেখবে তো? এখানে কেউ আসে না, তাই তো এখানে নিয়ে এসেছি। দুষ্টুমির ধান্দা, কিন্তু আমার কেমন যে লাগছে, মনে হচ্ছে এর ভিতরে চাপা কষ্ট। ও এড়িয়ে যাচ্ছে বিষয়টা। যাই হোক, ওই নিয়ে অনেকক্ষণ ঘুরলাম। ঘোরাঘুরির পর আসার সময় ওরে আর গাড়ি চালাতে দিলাম না, আমি নিজেই ড্রাইভ করলাম। সারা রাস্তায় ও আমার কাঁধে মাথা রেখে শুয়েছিল। অন্যদিকে জান্নাত বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ দেশে থেকে কি করবে? যার সাথে থাকতে চেয়েছিল তাকে তো সে পাবে না, তাহলে থেকে কি করবে? মা, না গেলে হয় না? না বাবা, এদেশে থেকে কি করব বলো? ওদের একসাথে দেখলে অনেক কষ্ট হবে, পারবো না সহ্য করতে। তার থেকে ভালো। জান্নাতের বাবা জান্নাতকে জড়িয়ে ধরল। সরি মা, আমরা তোর জন্য কিছুই করতে পারলাম না। না বাবা, সব আমার দোষ। আমি যদি আগে বুঝতাম তাহলে এমন হইতো না। এদিকে আমি সুমাইয়াকে ওর বাড়ির সামনে নামিয়ে দিলাম। একটা কথা বলবো, রাখবা? বলো। একটা কিস করো। ওকে। আমি সুমাইয়াকে কিস করলাম। বিষয়টা কেমন জানি লাগছে, কিন্তু বলতে পারছি না। হয়তো আমার মনেই ভুল হচ্ছে। অনেক খাটাখাটি হচ্ছে 2 দিন ধরে। কি হলো, গাড়ি স্টার্ট দাও। তুমি ভিতরে যাও। না, তুমি আগে যাও। ওকে। আমি গাড়ি স্টার্ট করলাম। গাড়ি চলতে শুরু করলো। হঠাৎ পিছনে তাকালাম, একটি ট্রাক আসছে। সুমাইয়া রাস্তা মাঝখানে আমার গাড়ির দিকে তাকিয়ে আছে। সুমাইয়া ইমার্জেন্সিতে আছে। আমি বাইরে ফুলের বসে আছি। সুমাইয়ার বাবা মা কেঁদে চলেছে। কেন ও এমন করলো খুঁজে পাচ্ছি না। আগামী শুক্রবার তো এমনিতেই আমাদের বিয়ে হয়ে যেত। যে সন্দেহের জন্য ওরে গাড়ি চালাতে দিলাম না, তাই হলো। কিছুক্ষণ পর আমার আব্বু আম্মু জান্নাত সহ সবাই চলে আসলো। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। কে কি করবে? কারো মুখ দিয়ে কথা বের হচ্ছে না, সবার চোখে পানি। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো। আমি ডাক্তারকে ধরলাম। ডাক্তার, কি অবস্থা ওর? আসলে উনি এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন যার ফলে ওনার ব্রেনের 3 ভাগের 2 ভাগই আশা করি বুঝেছেন। এছাড়া ওনার পায়ের লিগামেন্ট পুরো ভেঙে গেছে। আই থিঙ্ক ওনার হাতে আর সময় নেই। উনি আমি ডাক্তার কলার চেপে ধরলাম। পরে আব্বু আর জান্নাতের ভাই আমাকে ছাড়িয়ে নিল। আমি ফ্লোরে বসে পড়লাম। আমার জন্য এত কিছু, যদি প্রেম না করতাম তাহলে সুমাইয়াকে মরতে হতো না। সুমাইয়ার মা তো রীতিমতো আহাজারি শুরু করেছে। কিছুক্ষণ পর নার্স আসলো। এখানে সুমন আর জান্নাতকে, রোগী ওনাদের ডাকছেন। আমি সুমন। জান্নাতকে নিয়ে ভিতরে আসুন। আর হ্যাঁ, নিজেদের সামলান, রোগীর সামনে কান্নাকাটি করবেন না। চোখের পানি মুছে ভিতরে প্রবেশ করলাম। সাথে জান্নাতও। সুমাইয়ার মৃতদেহটা পড়ে আছে, ওর শরীরে ব্যান্ডেজ। এসেছো তোমরা? আমি গিয়ে সুমাইয়ার পাশে বসলাম। সুমাইয়া আমার হাত ধরলো। জানো, খুব করে চেয়েছিলাম তোমাকে, কিন্তু আল্লাহ আমাকে এত লাকি করেনি, যার ফলে। কেন করলে এমন? সবই আল্লাহর ইচ্ছা, মরণে কারো হাত নেই। জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। এখন আমি কাকে নিয়ে থাইল্যান্ডে যাব? জান্নাতকে উদ্দেশ্য করে বলল। আপু, এদিকে আসো, আমার পাশে বসো। জান্নাত এসে পাশে বসলো। সবাই কাঁদছি, আমি, জান্নাত, সুমাইয়া, 3 জনই। কাঁদছো কেন আপু? কেঁদো না। এ দেখো, আমি চলে যাচ্ছি, তুমি তোমার সুমনকে পেয়ে গেছো। এসব কি বলছিস তুই? একটা থাপ্পড় দিব। আমি কি চেয়েছিলাম তোর কাছে? আপু, একটা কথা দিবা? কি? আমার এই পাগলটাকে আর কষ্ট দিও না, অনেক ভালোবাসা দিও। সুমাইয়া বোন আমার, কি বলছিস? সুমন শুধু তোর। আমি জানি আমার সময় হয়ে গেছে। সুমন, আমার কপালে একটা কিস করবা প্লিজ? আমি কিছু না বলে সোজা কয়েকটা কিস করে ফেললাম। সুমাইয়া আমার হাতটা নিল, তারপর জান্নাতের হাতটা নিয়ে তারপর এক করে দিল। এমন সময় সুমাইয়ার বাবা মা কাঁদতে কাঁদতে ভেতরে প্রবেশ করলো। আরে, তোমরা কাঁদছো কেন? আমি গেছি তো কি হয়েছে? জান্নাত আপু আছে না? আপুকে আমি মনে করে ওদের দুজনের বিয়ে দিয়ে দিও। কান্নার একটা রোল পড়ে গেল, সবাই কাঁদছে। সুমন, আমাকে একটু জড়িয়ে ধরো না। আমি জড়িয়ে ধরলাম। সুমাইয়া আমাকেও ধরলো। কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে গেল সব। অনেক বছর পর। আম্মু, তোমাকে আর আপুকে প্রায় দেখি ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবো। আমাকে বলো না কি ভাবছো? ওই যে উজ্জ্বল তারাটা দেখছো, ওটা তোমার আন্টি। আমি আর তোমার বাবা যে একত্রে আছি, এর পেছনে ওর অনেক বড় আত্মত্যাগ রয়েছে। আন্টি কি অনেক সুন্দর ছিল?
ঠিক তোমার মতো। তাই তো এমন উজ্জ্বল। জানাতের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কথাগুলো শুনে নিশ্চয় বুঝে গেছে সুমাইয়া আমাদের মেয়ে। সুমাইয়া নামটা জান্নাতই রেখেছে। আম্মু তুমি কাঁদছো? কই না তো, আসো আমার কাছে। সুমাইয়া জান্নাতের কাছে গেল। জান্নাত সুমাইয়ার কপালে চুমু দিল। দেখতে দেখতে কতদিন চলে গেল। আর এভাবেই আজকের গল্পটি এখানে শেষ হয়ে গেল।